2013 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,30,000 টাকা এবং 80,000 টাকা যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেন উক্ত মাসের লেনদেন সমূহ। তাহলে এটা যদি আমরা সমীকরণ করি অর্থাৎ ইকুয়েশন করি, সমীকরণ করলে আমাদের জন্য নগদের জন্য একটা গড় করতে হবে, যন্ত্রপাতির জন্য একটা গড় করতে হবে, দুইটা মিলে মূলধনের জন্য একটা গড় করতে হবে। এরপর 2023 জানুয়ারি 2 মাস 3 মাসের ভাড়া বাবদ 90,000 টাকা পরিশোধ, 9,000 টাকা পরিশোধ। তাহলে এটা 1 মাসের অঙ্ক। এটা কয় মাসের অঙ্ক? 1 মাসের। এখানে 3 মাসের ভাড়া দিয়ে দিছে, তাহলে 3 মাসের ভাড়া দিয়ে দিলে অগ্রিম দিয়ে দিছে না, তাহলে অগ্রিম ভাড়ার জন্য আমরা একটা গড় করব, ঠিক আছে? তাহলে অগ্রিম ভাড়ার জন্য যদি গড় করি তাহলে অগ্রিমের ভাড়া করে হবে এবং কোথায় নগদ থেকে চলে যাচ্ছে নগদ হবে বিয়োগ অগ্রিম ভাড়া করে হবে যোগ। মাসিক 8,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো। তাহলে এটাতে কোনো আর্থিক লেনদেন হলো না, জাস্ট একজন কর্মচারী নিয়োগ দিয়েছে, বেতন এখনও পরিশোধ করেনি। বেতন পরিশোধ করবে 1 মাস চাকরি করার পরে, ঠিক আছে? তাহলে 1 মাস চাকরি করার পরে যদি বেতন পরিশোধ করে, এই মাসে শুধু লোক নিয়োগ দিয়েছে, যার কারণে কোনো আর্থিক লেনদেন হয়নি, এটার কোনো এন্ট্রি হবে না। তারপর বলতেছে ধারে বিক্রয় করা হলো 28,000। যেহেতু ধারে বিক্রি করেছে, ওর আয় হয়েছে, নগদ টাকা আসছে কিন্তু বিক্রি করছে, কিন্তু টাকাটা এখনও আসেনি, তাহলে দেনাদার বেড়ে গেছে। তাহলে দেনাদার বেড়ে গেলে আমরা সম্পদের দিকে একটা প্রাপ্য হিসাবের ঘর করব। তাহলে যেহেতু বিক্রি করেছে নগদের মধ্যে যোগ হবে এবং বাকি আছে, তাই প্রাপ্য হিসাবের করে যোগ হবে। 25,000 টাকার মূল্য একটি যন্ত্রপাতি ক্রয় করেন। 25,000 টাকার মূল্য কিনছে, তাহলে যন্ত্রপাতি আগের জন্য একটা ঘর ছিল 80,000, সেই যন্ত্রপাতির সাথে 25,000 যোগ হবে এবং নগদ টাকা দিয়ে কিনতেছে, তাই নগদ থেকে চলে যাবে, নগদ থেকে বিয়োগ হবে এবং যন্ত্রপাতির সাথে যোগ হবে। ধারে বিক্রয়ের 10% অনাদায়ী দেনা ধার্য করা হলো, অর্থাৎ এই যে 28,000 টাকার ধারে বিক্রি করছে সেখান থেকে 10% অনাদায়ী। অনাদায়ী মানে যে টাকাটা দেনাদার থেকে পাওয়া যায় না। এই যে ও 28,000 টাকা বিক্রি করছে বাকিতে, এখন যার কাছে বিক্রি করছে সে বলতেছে আমি 27,000 টাকা দিতে পারবো, 1,000 টাকা আমার কাছে আর নাই। তখন তুমি বলছো আচ্ছা বাদ দাও, ঠিক আছে আমার 27,000 টাকাই দাও। এই 1,000 টাকা যেটা পাওয়া গেল না সেটাকে বলা হয় অনাদায়ী পাওনা, বুঝেছ? তো 28,000-এর 10%, 28,000-এর 10% হচ্ছে কত? 280 টাকা। তো 280 টাকা কী করতে হবে? অনাদায়ী দেখাইতে হবে। তার মানে ক্যাশ থেকে নগদান থেকে চলে যাবে, দেনাদার থেকে চলে যাবে। যেহেতু দেনাদার থেকে অনাদায়ী হচ্ছে, তাহলে দেনাদার থেকে 280 টাকা চলে যাবে, দেনাদার থেকে কমে গেলেও মূলধনও কমে যাবে, তাহলে মূলধন থেকেও 280 টাকা চলে যাবে। বুঝছো এটা? ধারে বিক্রয়ের 10% অনাদায়ী দেনা ধার্য করা হলো। 26 তারিখ মালিক তার ব্যক্তিগত তহবিল হতে 3,000 টাকার পণ্য উত্তোলন। তাহলে যেহেতু মালিক ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করেছে, তাহলে সেটা আমাদের এখানে আনার দরকার নাই, ঠিক আছে? তারপরে বলছে যন্ত্রপাতির উপর অবচয় ধার্য করা হলো 2,700 টাকা। এই যন্ত্রপাতির অবচয় এখানে নগদ যেহেতু লেনদেন হচ্ছে না, নগদ টাকার লেনদেন হচ্ছে না, তাই এটাও আনার দরকার নেই। বাকিতে পণ্য ক্রয় করা হলো, এটা আসবে। বাকিতে পণ্য ক্রয় করা হলো, পণ্য ক্রয় করছে, ওর কাছে পণ্য চলে আসছে, ঠিক আছে? তাহলে বাকিতে কিনছে না, তাহলে বাকিতে কিনলে পাওনাদার বাড়ে, বাকিতে কিনলে কি বাড়ে? পাওনাদার বৃদ্ধি হয়। তাহলে এটাও দেওয়া যায় নাই। তাহলে বাকিতে কিনলে আমাদের পণ্যের জন্য একটা ঘর করতে হবে। কিসের জন্য? পণ্যের জন্য একটা ঘর করতে হবে। তাহলে পণ্যর ঘরে হবে যে যোগ 12,000 টাকা, পাওনাদার আগেরও হবে যে যোগ 12,000 টাকা। সম্পদের দিকে পণ্য আর দায় এবং মালিকানা সত্ত্বের দিকে প্রদেয় হিসাব, বুঝছো? সম্পদের দিকে হচ্ছে যে পণ্য এবং দায় এবং মালিকানার দিকে হচ্ছে প্রদেয় হিসাব, বোঝা গেছে? বিজ্ঞাপন বাবদ প্রদান 1,500 টাকা। তাহলে বিজ্ঞাপন বাবদ মানে খরচ করেছে, সেটা খরচ করলে নগদ থেকে চলে যাবে, মূলধন থেকে চলে যাবে, এটা বুঝেছ? তাহলে হচ্ছে এতটুকু পর্যন্ত প্রশ্ন শেষ। এবার আমাদের প্রশ্নের রিকোয়েশন কি, প্রশ্নের কি চাইতেছে আমাদের সেটা করতে হবে। লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করো। তাহলে এখানে লেনদেন নয় হচ্ছে দুইটা, কয়টা? দুইটা। একটা হচ্ছে বিনা বেতনে মাসিক বেতনে ম্যানেজার নিয়োগ, আরটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা উত্তোলন। তাহলে এগুলোতে কোনো ব্যবসায়িক লেনদেন হয়নি, যার কারণে এটা লেনদেনের অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা একটা গড় করব তারিখ দিয়ে, যেহেতু তারিখ আছে, তারিখ বিবরণ টাকা, তারিখ বিবরণ টাকা। তাহলে এই দুইটা লিখবো, মাসিক 8,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ, আরেকটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। শেষ। দ্বিতীয় নাম্বার হচ্ছে সবগুলো দেয় নাই, তারিখ করে দিছে। 2 তারিখ, 5 তারিখ, 25 তারিখ এবং 27 তারিখে লেনদেনগুলোকে আধুনিক পদ্ধতিতে হিসাবে শ্রেণীবিন্যাস হলো।
আধুনিক পদ্ধতি হিসেবে শ্রেণীবিন্যাস মানে আমাদের জাবেদা করতে হবে, জাবেদার পাশে জাবেদার কারণে এখানে কি এটা কি হিসাব, সম্পদ হিসাব নাকি আয় হিসাব নাকি দায় হিসাব, এগুলো লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নটা ভালো করে বুঝো। আধুনিক পদ্ধতিতে হিসাবে শ্রেণীবিন্যাস করা, তাহলে আধুনিক পদ্ধতিতে হচ্ছে জাবেদার এন্ট্রিগুলো লিখতে হবে, পাশাপাশি জাবেদার নামগুলো কোথায় যাচ্ছে, সম্পদে নাকি দায়ে নাকি ব্যয়ে, যে হিসাবে যাচ্ছে সেই হিসাবের নামটা পাশাপাশি লিখতে হবে শ্রেণী বিভাগে। বুঝছো? তাহলে প্রথমে 2 তারিখ কি বলছে, 2 তারিখ বলা হচ্ছে 3 মাসের জন্য ভাড়া প্রদান 9,000 টাকা পরিশোধ করা হলো। তাহলে যেহেতু এটা 1 মাসের অঙ্ক, এখানে 3 মাস দিয়ে দিছে, তার মানে অগ্রিম দিয়ে দিছে, তাই না? তাহলে অগ্রিমটা হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ, অগ্রিমটা আমাদের জন্য চলতি সম্পদ, আর বকেয়াটা হচ্ছে আমাদের জন্য চলতি দায়। মনে আছে এগুলা? তাহলে অগ্রিম যদি আমাদের জন্য চলতি সম্পদ হয়, তাহলে অগ্রিম সম্পদ বাড়লে ডেবিট, তাহলে অগ্রিম বাড়া হিসাব ডেবিট, অগ্রিম বাড়া হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে যাচ্ছে নগদান হিসাব ক্রেডিট। তাহলে অগ্রিম এটাও সম্পদ আর নগদ সেটাও সম্পদ, অর্থাৎ অগ্রিমটা বাড়তেছে সম্পদ বৃদ্ধি, আর নগদ টাকা কমে যাচ্ছে সম্পদ হ্রাস। বোঝা গেছে? তারপরে বলতেছে 5 তারিখ, তাহলে 5 তারিখে কি আছে? 5 তারিখ আছে ধারে বিক্রয় করা হলো 28,000 টাকা। তাহলে ধারে বিক্রি করলে আমরা কি লিখব? দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট, দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ আমরা জানি যে আয় বাড়লে ক্রেডিট হয়, আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। যেহেতু এটা বিক্রয়, তাহলে বিক্রয় মানে আয়, বিক্রয় মানে আয়, তো আয় বেড়েছে সেজন্য বিক্রয়টা আমরা ক্রেডিট করেছি। দেনাদার যেহেতু বাকি লেনদেন করেছে তাই দেনাদারটা ডেবিট করেছি। এবার দেনাদার হচ্ছে যে বা প্রাপ্য হিসাব হচ্ছে যে চলতি সম্পদ, দেনাদার বা প্রাপ্য হিসাব কি? চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ এটা বাড়তেছে তাই সম্পদ বৃদ্ধি, আর আয়টা হচ্ছে যে আয়, এটা আয় বৃদ্ধি লিখলেই হবে। ঠিক আছে, এরপর নাম্বার হচ্ছে 25 নম্বর। 25 নম্বর হচ্ছে দ্বারে বিক্রয়ের 10% অনাদায়ী দেনা ধার্য করা হলো। তাহলে অনাদায়ী দেনা ধার্য করা হলে কি হবে? অনাদায়ী দেনা ডেবিট, অনাদায়ী দেনা সঞ্চিতি ক্রেডিট, অনাদায়ী দেনা ডেবিট, অনাদায়ী দেনা সঞ্চিতি ক্রেডিট। এগুলো হচ্ছে যে ওর খরচ বা ব্যয় হবে, এগুলো কি হবে? ওর খরচ বা ব্যয়, ওর থেকে চলে যাবে যেগুলো পাচ্ছে না। 27 তারিখ যন্ত্রপাতির উপর অপচয় ধার্য করা হলো। তাহলে অপচয় হচ্ছে যে, আচ্ছা ওটা হচ্ছে ভুল বললাম, 25 তারিখ অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, আর হচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট। ও দেনাদার থেকে কমে যাচ্ছে যে, দেনাদারের টাকার উপর ধরতে বলছে না 25 তারিখ। তাহলে 25 তারিখ দ্বারে বিক্রয়ের 10% অনাদায়ী ধার্য করা হলো। হ্যাঁ, অনাদায়ী দেনা হিসাব ডেবিট, যেহেতু দেনাদার থেকে কমে যাবে, প্রাপ্য হিসাব থেকে কমে যাবে, তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে অনাদায়ী দেনা এটা হচ্ছে ব্যয়, তাহলে ব্যয় বৃদ্ধি, আর হচ্ছে প্রাপ্য হিসাব এটা হচ্ছে সম্পদ, তাহলে সম্পদ কমে যাচ্ছে, তাহলে সম্পদ হ্রাস। বুঝছো? এরপরে 27 তারিখ, 27 তারিখ বলছে যন্ত্রপাতির উপর অবচয় ধার্য করা হলো 2,700 টাকা। তাহলে আমরা জানি অবচয় মানে কি? কোনো একটা মোবাইল যদি আমি 10,000 টাকা দিয়ে কিনি, 1 বছর ব্যবহার করার পরে সেই মোবাইলটা যদি আমি 8,000 টাকা দিয়ে বিক্রি করে দিই, তাহলে আমার 2,000 টাকা কম হয়। এই 2,000 টাকা আমরা হচ্ছে অবচয়, অর্থাৎ ব্যবহারের কারণে পণ্যর উপযোগ নিঃশেষ হওয়াকে অবচয় বলে। কি বলে? ব্যবহারের কারণে পণ্যর উপযোগ নিঃশেষ হওয়াকে অবচয় বলে। বুঝছো? এটাই হচ্ছে অবচয়। অবচয় খরচ হিসেবে ধরা হয়, ক্ষতি না। অবচয় কী হিসেবে ধরা হয়? খরচ হিসেবে। তাহলে যেহেতু অবচয় দেওয়া আছে, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হচ্ছে যে ব্যয়, আর পুঞ্জীবিত অপচয় হচ্ছে যে বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ মানে এটা সম্পদ হিসেবে আমরা আহরণ করি, মানে উপযোগগুলো আমরা ব্যবহার করছি না, তো উপযোগগুলো তো সম্পদ। এই যে মোবাইল দিয়ে আমরা কল করতেছি, এ করতেছি, যেগুলো আমাদের জন্য ব্যবহারের জিনিস, আমার জন্য উপকার হচ্ছে, সেগুলো আমরা সম্পদ হিসেবেও মূল্যায়ন করতে পারি। তারপরে বলা হচ্ছে 1, 5, 8, 31, 1, 15, 28, 31 তারিখের লেনদেনগুলোকে টেবুলার ছকের সাহায্যে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তাহলে টেবুলার হিসাব ছকের সাহায্যে দেখাইতে বললে আমাদের এগুলো ঘর করতে হবে, ছক করতে হবে। তাহলে 1 তারিখেরটার জন্য কী কী ঘর করতে হবে আমাদের? প্রথমে তারিখের ঘর, এক পাশে সম্পদ, মাঝখানে হচ্ছে সমান, এরপর হচ্ছে দায় এবং মালিকানা সূত্র, এরপরে মন্তব্য। প্রথম তারিখেরটা ছিল যে নগদ, ওর কাছে ছিল 1,30,000, যন্ত্রপাতি ছিল 80। তাহলে 2টা ঘর করবো, একটা নগদের জন্য একটা যন্ত্রপাতির জন্য। নগদের ঘরে 1,30,000 আর যন্ত্রপাতির ঘরে 80।
দুইটা যোগ করে আবার দায়ের দিকে মূলধন, কেমন 2,10,000। এরপরে 15 তারিখ, 15 তারিখ বলছে 25,000 টাকার মূল্যে একটি যন্ত্রপাতি ক্রয়। তাহলে 25,000 টাকার মূল্যে যেহেতু যন্ত্রপাতি ক্রয় করছে, যেহেতু এখানে কোনো নগদ বাকি কোনো কিছু দেওয়া নাই, তার মানে নগদ, সেটা কি নগদ। তাহলে 25 তারিখ 25,000 টাকা নগদ থেকে বিয়োগ দিব, নগদের ঘরে 25 তারিখ নগদ থেকে বিয়োগ দিব, এবং যন্ত্রপাতি যেহেতু কিনতেছে যন্ত্রপাতি বেড়ে যাচ্ছে না, যন্ত্রপাতির ঘরে যোগ করব। তাহলে এক সাইডে বিয়োগ, একই সাইডে যোগ, দুইটা একদিকে, তাহলে একদিকে হলো যোগ বিয়োগের সমান। এরপরে বলছে 28 তারিখ, তাহলে 28 তারিখে ছিল বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয়। তাহলে আমাদেরকে ফার্মাদারের জন্য একটা ঘর করতে হবে, এবং এখানে পণ্য ক্রয় 12,000 টাকা ফার্মাদারে দিছে, ব্যয় দিছে, উল্টা উল্টা হয়ে গেছে। তাহলে আমরা এটা চাইলে অন্যরকম করে করতে পারি, বাকিতে পণ্য ক্রয়। এই যে পণ্য ক্রয় মানে পণ্যের জন্য একটা আমরা পণ্যটার এখানে দাম নাই, তাহলে আমরা মজুদ পণ্য দিতে পারি, নাম কী দিতে পারি মজুদ পণ্য। মজুদ পণ্য নাম দিলে সেটা সম্পদ, আর বাকিতে করছে তাই জন্য হচ্ছে পাওনাদার, এভাবেও দেওয়া যায়। তাহলে মজুদ পণ্যর ঘরে হচ্ছে যে 12,000 টাকা যোগ, আর পাওনাদারের ঘরে 12,000 টাকা যোগ। এভাবে না দিয়ে আবার আরেকভাবে দেওয়া যায়, সেটা কীভাবে, এই যে যেহেতু পণ্য কিনছে এখানে কোনো পণ্যর নাম লেখা নাই বাকিতে, তাহলে পাওনাদারের ঘরে 12,000 টাকা যোগ দিতে পারি, মূলধনের ঘরে 12,000 টাকা বিয়োগ দিতে পারি। ঠিক আছে, এভাবেও করা যায়। এখানে কীভাবে করছে, হ্যাঁ মূলধন বা ব্যয়ের ঘরে সমস্যা নেই। আর কি আছে 31 তারিখ, বিজ্ঞাপন বাবদ প্রদান করলো 1,500 টাকা। তাহলে বিজ্ঞাপন এটা খরচ, যেহেতু নগদ প্রদান করেছে তাহলে নগদ থেকে চলে গিয়েছে, তাহলে নগদ থেকে মাইনাস হবে, অর্থাৎ নগদের ঘরে বিয়োগ হবে, এরপরে মূলধন থেকে চলে যাবে, তাই মূলধনের ঘরে বিয়োগ হবে। এই এন্ট্রিটা 28 তারিখের এন্ট্রিটা আমরা লিখবো যে মজুদ পণ্য, ঠিক আছে, মজুদ পণ্য লিখবো আর ফার্মাদারে বসাবো। এখানে যেরকম দেওয়া আছে এরকম করবো না।